সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে এলাম শিখর একাডেমিক প্রোগ্রামে তোমাদের সবার সাথে। আমি ডক্টর আরমান হোসেন রনি। আজকে পরিপাক ও শোষণ চ্যাপ্টারের ২য় লেকচার নিয়ে। তোমরা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা কমেন্টে জানিয়ে দাও এবং তোমরা সবাই কেমন আছো সেটাও কমেন্টে জানিয়ে দাও। জান্নাত, নুসরাত, হ্যালো, মাহফুজ, ইসলাম, খাদিজা আক্তার, ওকে, জেবিন, ওয়ালাইকুম আসসালাম। আম, কেমন আছো তোমরা? ইলমা, যুক্তি, মারুফাত, তাসকিয়া, নাজিফা, রূপা, তামিমা, শিউলি, অন্তরা, মাসুমা মৌ, আতিকা, রূপা খাতুন, জাবের, সোনিয়া। ওকে, তো হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমরা পরিপাক ও শোষণ চ্যাপ্টারের ২য় লেকচার নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে প্রথম লেকচারটা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা যে গত ক্লাসে প্রথম লেকচারটা নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা প্রথম লেকচারটা বুঝতে পেরেছো কিনা সবাই একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও। প্রথম লেকচারটা তোমরা বুঝতে পেরেছো কিনা? গত ক্লাসে যে আমরা প্রথম লেকচারটা পড়েছিলাম, আমরা পরিপাকতন্ত্র নিয়ে আমরা আলোচনা করেছিলাম। পরিপাকতন্ত্রের ঘটনাগুলো কি সবাই বুঝতে পেরেছিলে? ওকে, পেরেছে। ওকে লিজা, হুম, ঠিক আছে। শাকিল, বুঝতে পেরেছো? তামিমা, ভেরি গুড। আর রকিবুল, আগের ক্লাসটা করনি, এটা করলে বুঝতে পারবে কিনা? পারবে, আহ, বুঝতে পারবে। এই ক্লাসটা বুঝতে পারবে। আগের ক্লাস যদি কেউ না করে থাকো তাহলে বুঝতে পারবে। ওকে, অন্তরা বুঝতে পেরেছে। ওকে, ভেরি গুড। ঠিক আছে, তাহলে আজকে আমরা এর দ্বিতীয় লেকচারে কি কি রয়েছে আমরা এক নজরে দেখে নেই। আজকে আমরা মুখ গহ্বরে খাদ্য কিভাবে পরিপাক হচ্ছে, পাকস্থলীতে কিভাবে পরিপাক হয়, ক্ষুদ্রান্তে কিভাবে খাদ্য পরিপাক হয়, এই টপিক তিনটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং মুখ গহ্বর, পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে কোন খাবারগুলো পরিপাক হয়, শর্করা, আমিষ, তারপরে হলো চর্বি জাতীয় খাবার কোনটা কোথায় পরিপাক হয়, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে? ওকে, তাহলে প্রথমে আসো মুখ গহ্বরে খাদ্য পরিপাক। মুখ গহ্বরে খাদ্য পরিপাকের ক্ষেত্রে আমরা গত ক্লাসে বলেছিলাম খাদ্য দুইভাবে পরিপাক হয়। একটা হলো যান্ত্রিক পরিপাক রয়েছে, আর একটা হলো খাদ্যের রাসায়নিক পরিপাক রয়েছে। যান্ত্রিক পরিপাকে কি হয়, খাবারটাকে ছোট ছোট টুকরোতে পরিণত করা হয় এবং খাবারটাকে লালার সাথে মিশিয়ে খাবারটাকে পিচ্ছিল করা হয়। এই ঘটনাগুলো যান্ত্রিক পরিপাক। হুম, আচ্ছা। এবং খাবারটা যে আমরা ছোট ছোট টুকরোতে পরিণত করি, কিভাবে করি, এই যে ৪ ধরনের দাঁত রয়েছে, এই দাঁতের মাধ্যমে আমরা করি, এই কথাবার্তাগুলো আর কি আছে এখানে। হ্যাঁ, আচ্ছা, এখন আসো রাসায়নিক পরিপাক। রাসায়নিক পরিপাকে কি ঘটনা ঘটে সেই জিনিসটা আমরা একটু বলি। হ্যাঁ, তোমরা জানো যে আমাদের যে মুখ বা আমাদের মুখের মধ্যে যে লালা গ্রন্থি থাকে, আমাদের মুখের মধ্যে লালা গ্রন্থি থাকে কিনা বলো তো? আমাদের টোটাল কত জোড়া লালা গ্রন্থি থাকে বলো তো একটু? কে বলতে পারবে? লালা গ্রন্থি, আমাদের লালা গ্রন্থি টোটাল কত জোড়া থাকে লালা গ্রন্থি? ৩ জোড়া। এই ৫ জোড়া কে বলে রে? ৩ জোড়া লালা গ্রন্থি, রাইট? ওকে, ওকে, ভেরি গুড। ৩ জোড়া লালা গ্রন্থি থাকে। আচ্ছা, লালা গ্রন্থির কাজ কি? লালা তৈরি করা, তাই না? লালা গ্রন্থির কাজ হলো লালা তৈরি। লালা তৈরি। আচ্ছা, লালা মানে কি? লালার মধ্যে কি কি থাকে জানো? লালার মধ্যে কি কি থাকে? লালার মধ্যে বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ উপাদান থাকে। যেমন লালার মধ্যে এনজাইম থাকে। লালার মধ্যে এনজাইম থাকে। কি এনজাইম আমরা বলি? একটা এনজাইমের নাম হলো টায়ালিন, একটা এনজাইমের নাম হলো মল্টেজ। ওকে, এই এনজাইমগুলো থাকে। কোথায় থাকে? লালার মধ্যে। আর কি থাকে? লাইসোজাইম। লাইসোজাইম। তাহলে এই যে যে নামগুলো বললাম এগুলো হলো এনজাইমের নাম। এই এনজাইমগুলো কোথায় থাকে? লালার মধ্যে থাকে। ওকে, টাইলিন এনজাইমের আরেকটা নাম হলো আলফা স্যালিভারি অ্যামাইলেজ। তাহলে সেই নামটাও আমি বলে দিই। তাহলে টাইলিন এনজাইমের আরেকটা নাম কি? আলফা স্যালিভারি অ্যামাইলেজ।
স্যালিভারি অ্যামাইলেজ। ওকে, এখন আমরা যখন খাবার খাচ্ছি, এনজাইম কি? এনজাইম হলো রাসায়নিক পদার্থ। এনজাইম হলো এক ধরনের রাসায়নিক পদার্থ, ঠিক আছে? ওকে, এখন আমি যেটা বলছি সেটা হলো যে আমরা যে খাবার খাচ্ছি, মনে করো শর্করা জাতীয় আমরা খাবার খাচ্ছি, হ্যাঁ? শর্করা জাতীয় খাবার, শর্করা। তাহলে আমরা মনে করো শর্করা জাতীয় খাবার মুখের মধ্যে নিলাম। মুখের মধ্যে যখন শর্করা জাতীয় খাবারটা আমরা নিই, তখন মুখের মধ্যে যে টাইলিন এনজাইমটা থাকে, সেই টাইলিন এনজাইমটা করে কি? এই শর্করা জাতীয় খাবারটাকে ভাঙে। তাহলে শর্করা জাতীয় খাবারকে এখন ভাঙবে। কে ভাঙবে? টাইলিন এনজাইমটা ভাঙবে। তাহলে শর্করা জাতীয় খাবারটাকে এখন এই টাইলিন এনজাইম করবে কি? ভাঙবে। তাহলে টাইলিন। ওকে, ভেঙে এই শর্করাকে এটা মল্টোজ নামক একটা উপাদানে পরিণত করবে। উপাদানটার নাম কি? মল্টোজ। মল্টোজ হলো এক ধরনের ডাইস্যাকারাইড বা দ্বিশর্করা। দুইটা গ্লুকোজ একসাথে মিলে মল্টোজ তৈরি করে, ঠিক আছে? তাহলে শর্করা ভেঙে কিসে পরিণত হচ্ছে? মল্টোজে পরিণত হচ্ছে। মল্টোজটা কি? এটা হলো এক ধরনের দ্বিশর্করা। এই মল্টোজের উপরে এখন কি হবে? মল্টেজ নামক এনজাইম কাজ করবে। এই মল্টোজের উপরে এখন মল্টেজ নামক এনজাইম, আমি যদি এখানে দেখাই, এই মল্টোজের উপরে এখন মল্টেজ নামক এনজাইম কাজ করবে। করে কি করবে? মল্টোজকে ভাঙবে। তাহলে মল্টোজ কি দিয়ে তৈরি বলো তো? আমরা একটু আগে কি বলেছি? দুইটা গ্লুকোজ একসাথে মিলিয়ে, দুই অণু গ্লুকোজ একসাথে মিলিত হয়ে কি তৈরি করে? এই মল্টোজ তৈরি করে। তাহলে মল্টোজকে ভাঙলে আমরা কি পাবো? দুই অণু গ্লুকোজ পাবো, রাইট? তাহলে মল্টোজকে ভাঙে যে এনজাইমটা, সেই এনজাইমের নাম হলো মল্টেজ। সেই এনজাইমটার নাম হলো মল্টেজ। তাহলে মল্টেজ হলো এনজাইমের নাম, টাইলিন হলো এনজাইমের নাম। তাহলে এই মল্টেজ এনজাইম মল্টোজকে ভেঙে দুইটা গ্লুকোজে পরিণত করে, দুই অণু গ্লুকোজে পরিণত করে। এবং আমরা বলেছিলাম, এটা কি বলেছিলাম? যে শর্করা ভেঙে যখন গ্লুকোজে পরিণত হবে, তখন এইটাকেই বলা হয় পরিপাক। তাহলে আমি কি বলতে পারি না শর্করা জাতীয় খাবার পরিপাক হয়েছে? এই কথাটা আমি বলতে পারি কিনা সবাই আমাকে কমেন্টে জানিয়ে দাও, এই কথাটা বলা যায় কিনা, বলো। ক্লিয়ার? তাহলে মুখ গহ্বরে খাদ্য পরিপাক হয়ে গেল, তাই না? মুখ গহ্বরে খাদ্য পরিপাক হয়ে গেল। তাহলে এটা হলো মুখ গহ্বরে খাদ্য পরিপাক। এটাই হলো মুখ গহ্বরে খাদ্য পরিপাক। মুখ গহ্বরে খাদ্য পরিপাক, ঠিক আছে? এটাই হলো মুখ গহ্বরে খাদ্য পরিপাক। ক্লিয়ার? আচ্ছা, মজার ব্যাপার হলো মুখ গহ্বরে আমিষ এবং চর্বি জাতীয় খাবার পরিপাককারী কোনো এনজাইম থাকে না। যেহেতু থাকে না, তাহলে আমরা বলতে পারি মুখ গহ্বরে আমিষ এবং চর্বি জাতীয় খাবার পরিপাক হয় না। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, আরেকটা ব্যাপার হলো মুখ গহ্বরে আমরা যে শর্করা জাতীয় খাবার খাচ্ছি, সেই শর্করা জাতীয় খাবার 100% পরিপাক হবে না, কিছু পরিমাণ পরিপাক হবে। আর অধিকাংশ শর্করা জাতীয় খাবার অপরিপাকৃত অবস্থায় দেন কোথায় চলে যাবে? পাকস্থলীতে চলে যাবে। তাহলে মুখ গহ্বরে যতটুকু খাদ্য পরিপাক হলো শর্করা জাতীয় খাবার, আর অধিকাংশ কোথায় চলে যাবে? পাকস্থলীতে চলে যাবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এই পর্যন্ত বোঝা গেল? তাহলে খাবার এখন কোথায় যাবে? পাকস্থলীতে যাবে। তাহলে খাবারটা পাকস্থলীতে চলে গেল। মজার ব্যাপার হলো পাকস্থলীতে যখন খাবার যাবে, পাকস্থলীতে আবার শর্করা জাতীয় খাবার পরিপাক হয় না। ঠিক আছে? পাকস্থলীতে শুধুমাত্র আমিষ এবং চর্বি জাতীয় খাবার পরিপাক হয়। ওকে, আচ্ছা, এখন সব পাকস্থলীতে পরিপাক। তাহলে আমরা আগেই বলেছি পাকস্থলীতে খাদ্য কিভাবে পরিপাক হবে। আমি বলেছি যান্ত্রিক পরিপাক, রাসায়নিক পরিপাক। তাহলে যান্ত্রিক পরিপাকে কি হয়?
যান্ত্রিক পরিপাকে আমরা যে খাবারটা খেলাম সেই খাবারটা যখন পাকস্থলিতে যায়, পাকস্থলিতে গেলে পাকস্থলী সংকোচন প্রসারণ করে। এই সংকোচন প্রসারণের মাধ্যমে আমরা যে খাবারটা খাই সেই খাবারটাকে একটা বলের মতো জিনিসে পরিণত করে, এরকম মন্ডের মতো বা বলের মতো একটা জিনিসে পরিণত করে। এই জিনিসটাকে আমরা বলছি পাকমণ্ড। এই জিনিসটার নামই হলো পাকমণ্ড বা ইংলিশে বলা হয় কাইম। আর কি হয়, এই যে খাবারটা আমরা খেলাম এই খাবারের মধ্যে যদি কোনো জীবাণু থেকে থাকে তাহলে এই পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয় এবং এই হাইড্রোক্লোরিক অ্যাসিড করে কি খাবারের মধ্যে যদি কোনো জীবাণু থাকে সেই জীবাণুটাকে ধ্বংস করে ফেলে। তাহলে এগুলো হলো যান্ত্রিক পরিপাকের অংশ। ঠিক আছে, ওকে। এখন রাসায়নিক পরিপাকে কি হবে? আমরা বলেছিলাম রাসায়নিক পরিপাকে যেটা হয় সেটা হলো যে খাবারে বিভিন্ন রকমের এনজাইম এসে কাজ করে। আচ্ছা বলো তো, পাকস্থলী থেকে শর্করা জাতীয় খাবার পরিপাক হবে? ইয়েস অর নো? বলো, পাকস্থলীতে শর্করা জাতীয় খাবার পরিপাক হয় কিনা? আমি একটু আগেই বলেছি। বলো তো। হবে? হবে না, আমি একটু আগে বললাম না, পাকস্থলীতে শর্করা জাতীয় খাবার পরিপাকের কোনো এনজাইম থাকে না, এই জন্য পাকস্থলীতে শর্করা জাতীয় খাবার পরিপাক হবে না। তাহলে পাকস্থলীতে কোন জাতীয় খাবার পরিপাক হবে? আমিষ এবং চর্বি জাতীয় খাবার। ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমরা যে কথাটা বলেছি, পাকস্থলীতে পরিপাক হয় না হলো শর্করা জাতীয় খাবার, আর আমিষ জাতীয় খাবার পরিপাক হয়, আর হলো স্নেহ জাতীয় খাবার পরিপাক হয়। সব ধরনের স্নেহ জাতীয় খাবার কি পরিপাক হয় না? মাখন যে থাকে, মাখনের যে মাখন, এই মাখন জাতীয় যে স্নেহ জাতীয় খাবার, এই খাবারের পরিপাকটা হয় হলো পাকস্থলীতে, আর অন্য স্নেহ জাতীয় খাবারের পরিপাক হয় না। ওকে, আচ্ছা। এখন আমিষ জাতীয় খাবার কিভাবে পরিপাক হয় সেই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, গ্যাস্ট্রিক জুস, গ্যাস্ট্রিক জুস মানে কি? আমরা বলেছিলাম একটু আগেই, দেখো এটা যদি হয় পাকস্থলী, এটা মনে করো পাকস্থলী, হ্যাঁ, পাকস্থলীতে গ্রন্থি থাকে, হ্যাঁ, এটা মনে করো গ্রন্থি, এই যে এগুলো হলো গ্রন্থি। পাকস্থলীতে গ্রন্থি থাকে এবং গ্রন্থিগুলোতে অনেকগুলো কোষ থাকে, বিভিন্ন রকমের কোষ থাকে। তাহলে এটা একটা গ্রন্থি, এটা একটা গ্রন্থি, হ্যাঁ, আর এগুলো হলো কোষ। পাকস্থলীতে গ্রন্থি থাকে এবং গ্রন্থিগুলোতে বিভিন্ন রকমের কোষ থাকে। ওকে, এই যে এগুলো হলো মনে করো কোষ। তাহলে এই যে পাকস্থলীতে যে গ্রন্থি থাকে এই গ্রন্থিগুলোকে বলা হয় গ্যাস্ট্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি। ওকে, এবং এই যে কোষগুলোর কথা বলেছি এই কোষগুলো থেকে বিভিন্ন রকমের পদার্থ নিঃসরণ হয়। যেমন এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয়, কিছু কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয়। ওকে, আবার কিছু কোষ আছে যেই কোষগুলো থেকে পেপসিনোজেন নিঃসরণ হয়, পেপসিনোজেন, 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 পেপসিনোজেন নিঃসরণ হয়। এখন কোশ্চেন হলো পেপসিনোজেন এটা কি সক্রিয় নাকি নিষ্ক্রিয়? এটা হলো একটা নিষ্ক্রিয় জিনিস, এই পেপসিনোজেন হলো একটা নিষ্ক্রিয় জিনিস, নিষ্ক্রিয় জিনিস। তাহলে এই পেপসিনোজেন এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে এসে এই পেপসিনোজেন সক্রিয় হয়, এই পেপসিনোজেনটা সক্রিয় হয়। পেপসিনোজেন যখন সক্রিয় হয় তখন তার নাম হয়ে যায় পেপসিন। ঠিক আছে, তাহলে আমি যদি এখন তোমাকে কোশ্চেন করি, বলো তো নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে কে? উত্তর কি হবে সবাই কমেন্টে জানাও। বলো, বলো। হাইড্রোক্লোরিক অ্যাসিড। ক্লিয়ার? ওকে। এখন এই যে আমরা পেপসিনের কথা বলছি না, এই যে পেপসিনের কথা বললাম, এই পেপসিনটা করে কি আমিষ জাতীয় যে খাবার, এই আমিষ জাতীয় যে খাবার
এই আমিষ জাতীয় বা প্রোটিন জাতীয় খাবারটাকে ভাঙে, ভেঙে এটাকে পলিপেপটাইডে পরিণত করে, পলিপেপটাইড। এটাকে পলিপেপটাইডে পরিণত করে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমিষকে ভেঙে পলিপেপটাইডে পরিণত করে কে? উত্তর কি হবে? পেপসিন। এখন কোশ্চেন হলো, তোমরা বলবা তাহলে পলিপেপটাইড জিনিসটা কি? মনে রাখবে, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যখন একত্রিত হয় তখন তাকে বলা হয় পলিপেপটাইড। যেমন মনে করো এটা, আচ্ছা এটা একটা অ্যামিনো অ্যাসিড, এটা একটা অ্যামিনো অ্যাসিড। এখানে কয়টা অ্যামিনো অ্যাসিড দেখতে পাচ্ছ বলো তো? দুইটা। তাহলে এই ধরনের জিনিসকে বলা হয় ডাইপেপটাইড। ডাইপেপটাইড। যখন তিনটা অ্যামিনো অ্যাসিড একসাথে যুক্ত থাকে তখন তাকে বলা হয় ট্রাইপেপটাইড। ট্রাইপেপটাইড। যখন অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একসাথে যুক্ত থাকে, অনেকগুলো, মনে করো 40টার বেশি, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একসাথে যুক্ত থাকে তখন তাকে বলা হয় পলিপেপটাইড। পলিপেপটাইড। এরকম অনেকগুলো পলিপেপটাইড একসাথে মিলে, অনেকগুলো পলিপেপটাইড একসাথে মিলে কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করি, বলো তো প্রোটিনকে ভাঙলে কি পাওয়া যায়? অনেকগুলো পলিপেপটাইড পাওয়া যায়, তাই না? পলিপেপটাইডকে ভাঙলে কি পাওয়া যায়? পলিপেপটাইডকে ভাঙলে কি পাওয়া যায়? আমি বলতে পারি অনেকগুলো ট্রাইপেপটাইড পাওয়া যায় বা অনেকগুলো ডাইপেপটাইড পাওয়া যায়, বলা যায় না? আচ্ছা, আমি যদি বলি ডাইপেপটাইডকে ভাঙলে কি পাওয়া যায়? অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, বলো তো ট্রাইপেপটাইডকে ভাঙলে কি পাওয়া যায়? অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, বলো তো পলিপেপটাইডকে ভাঙলে কি পাওয়া যায়? অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পাওয়া যেতে পারে, অনেকগুলো ট্রাইপেপটাইড পাওয়া যেতে পারে, অথবা অনেকগুলো ডাইপেপটাইড পাওয়া যেতে পারে। নাকি? কথাগুলো কি বুঝতে পেরেছো কিনা বলো তো? তাহলে এই আমিষ জাতীয় খাবারটাকে ভেঙে বা প্রোটিন জাতীয় খাবারটাকে ভেঙে পলিপেপটাইডে পরিণত করে কে? এই পেপসিন নামক এনজাইম। তাহলে বলো তো আমিষ জাতীয় খাবার কি পুরোপুরি পরিপাক হয়েছে পাকস্থলীতে? কমেন্টে জানাও, বলো, বলো আমিষ জাতীয় খাবার পুরোপুরি পরিপাক হয়েছে কিনা? হয়নি, তাই না? হয়নি কেন? কারণ এখনো তো পলিপেপটাইডকে ভেঙে, আমি বলেছিলাম আমিষ জাতীয় খাবার তখনই পরিপাক হবে যখন আমিষ জাতীয় খাবার ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত হবে, তখনই তাকে বলা হয় পরিপাক। এখানে কি অ্যামিনো অ্যাসিড হয়েছে? এখনো হয়নি তো, পলিপেপটাইডে পরিণত হয়েছে। ঠিক আছে, ঠিক, ওকে। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে পাকস্থলীতে খাবার কিভাবে পরিপাক হলো? তাহলে আমরা বলতে পারি এটা হলো পাকস্থলীতে খাদ্য পরিপাক। পাকস্থলীতে খাদ্য পরিপাক, খাদ্য পরিপাক, তাই না? তাহলে এই জিনিসটা কি? পাকস্থলীতে খাদ্য পরিপাক। ঠিক আছে, পাকস্থলীতে খাদ্য পরিপাক এবং প্রোটিন জাতীয় খাবার বা আমিষ জাতীয় খাবার। আর চর্বি জাতীয় খাবারের মধ্যে কি হয়? মাখনের যে চর্বি থাকে সেই মাখনের চর্বিটা ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়। তাহলে পাকস্থলীতে শুধুমাত্র মাখনের চর্বি ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়, আর অন্য কোনো চর্বি জাতীয় খাবার পাকস্থলীতে পরিপাক হয় না। ঠিক আছে, তাহলে আমরা কি বলছি? এখন আমরা পাকস্থলীতে খাদ্য পরিপাক করছি, পাকস্থলীতে শর্করা জাতীয় খাবারের পরিপাক হয় না, তাহলে এটা আমাদের পড়তে হবে না।
পাকস্থলীতে আমিষ জাতীয় খাবার পরিপাক হয়। কিভাবে হয়? প্রথমে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয়। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিষ্ক্রিয় পেপসিনোজেন নিঃসরণ হয়। এই নিষ্ক্রিয় পেপসিনোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে সক্রিয় পেপসিনে পরিণত হয়। আমরা যে আমিষ জাতীয় খাবার খাই, সেই আমিষ জাতীয় খাবারের উপরে পেপসিন কাজ করে। কি কাজ করে? এই পেপসিন আমিষ জাতীয় খাবারটাকে ভেঙে পলিপেপটাইডে পরিণত করে। তাহলে এটা হলো পাকস্থলীতে আমিষ জাতীয় খাবারের পরিপাক। আমি যদি বলি পাকস্থলীতে চর্বি জাতীয় খাবার কিভাবে পরিপাক হয়? পাকস্থলীতে পাকস্থলী শুধুমাত্র মাখন বা মাখনের যে চর্বি থাকে, সেই মাখনের চর্বিটাকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। পাকস্থলীতে আর অন্য কোনো চর্বি জাতীয় খাবারের পরিপাক হয় না। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? মাসুমা বলো, বুঝতে পেরেছো? হুম, বাকিরা বুঝতে পেরেছো? ওকে। জান্নাতুল, শারমিন, মারুফা, রিদওয়ান, রূপা, জেবিন, ভেরি গুড। তাহলে নিজের ভাষায় লিখতে পারবে না পরীক্ষায় আসলে? পারা যাবে? ওকে, আচ্ছা। তাহলে দেখো, এখন তুমি জিনিসটা দেখো। এই যে এই জিনিসটা এখন দেখো তো বোঝো কিনা। দেখো আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো উপরে লেখা আছে কিনা বলো। দেখো, এখন বুঝতে পেরেছো? দেখো যে কথাগুলো বলেছি, এই যে পেপসিনোজেন, নিষ্ক্রিয় পেপসিনোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে সক্রিয় পেপসিনে পরিণত হয়। আর প্রোরেনিন, দুধের প্রোটিনকে বলা হয় রেনিন। হ্যাঁ, দুধের প্রোটিন যেটা, সরি, তোমার প্রোরেনিন, এটা হলো একটা এনজাইম, নিষ্ক্রিয় এনজাইম। এই নিষ্ক্রিয় এনজাইম প্রোরেনিন, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে সক্রিয় রেনিনে পরিণত হয়। প্রোরেনিন সক্রিয় রেনিনে পরিণত হয়। ঠিক আছে? বলো, এ পর্যন্ত বুঝছো? এ পর্যন্ত ক্লিয়ার? ওকে। আর রেনিনটা করে কি? এই রেনিনটা দুধের যে প্রোটিন থাকে, দুধের প্রোটিনকে বলা হয় কেসিন। দুধের প্রোটিনের নাম হলো কেসিন। এই কেসিন নামক প্রোটিনকে ভেঙে প্যারাকেসিনে পরিণত করে। প্যারাকেসিন। তাহলে দুধের প্রোটিনের নাম হলো কেসিন, এই কেসিনকে প্যারাকেসিনে পরিণত করে। আমরা জানি যে দুধের মধ্যে কি থাকে? দুধের মধ্যে সব ধরনের উপাদানই থাকে। তোমাকে বলতে পারবে দুধের শর্করার নাম কি? দুধের মধ্যে যে শর্করা থাকে সেই শর্করার নাম কি? দুধের শর্করার নাম কি? দুধের মধ্যে যে প্রোটিন থাকে সেই প্রোটিনের নাম হলো কেসিন। দুধের মধ্যে যে শর্করা থাকে সেই শর্করার নাম কি বলো তো? বলো।
বলতে পারবে কেউ? অনেকে উত্তর দিতে পারছো, ভেরি গুড। ওকে, ভেরি গুড, ল্যাকটোজ। ল্যাকটোজ, আচ্ছা। তাহলে আমরা যেটা বলছিলাম সেটা হলো কি, কেসিনকে প্যারাকেসিনে পরিণত করে কে? সক্রিয় রেনিন। এই প্যারাকেসিনকে আবার পেপটন, পেপটন মানে কি অনেকগুলো অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি, এই পেপটন নামক পদার্থে পরিণত করে কে? এই যে এই পেপসিন। এই যে পেপসিন, এই পেপসিন এই প্যারাকেসিনকে আবার পেপটন নামক অংশে পরিণত করে। ওকে, আর পেপটন মানেই হলো অনেকগুলো অ্যামিনো অ্যাসিড, তার মানে প্রোটিন জাতীয় দুধের যে প্রোটিন, সেই প্রোটিনটা অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়েছে, পরিপাক হয়েছে। ওকে, আচ্ছা। এবার আসো, পাকস্থলী নিজেই পরিপাক হয় না কেন? একটা কোশ্চেন, যে পাকস্থলী থেকে যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড খাবার পরিপাকে হেল্প করে, কিন্তু পাকস্থলী নিজে পরিপাক হয় না কেন? কারণ পাকস্থলীর মধ্যে তো মাংস থাকে, রাইট? তাহলে পাকস্থলী এক ধরনের প্রোটিন জাতীয় জিনিস, তাহলে পাকস্থলী কেন নিজে পরিপাক হয় না বলো? আমরা বলেছি যে পাকস্থলী থেকে যে পেপসিন নিঃসরণ হয়, সেই পেপসিন আমিষ জাতীয় খাবারকে পরিপাক করে। তাহলে পাকস্থলী নিজেও তো একটা আমিষ জাতীয় খাবার বা আমিষ জাতীয় জিনিস, তাহলে পাকস্থলী নিজে পরিপাক হয় না কেন বলো তো? তাহলে পাকস্থলী কেন নিজে পরিপাক হয় না? এটা যদি পাকস্থলী হয়, তাহলে পাকস্থলী কেন নিজে পরিপাক হচ্ছে না? একটা কারণ হলো যে এই যে পাকস্থলীর যে প্রাচীর, এই পাকস্থলীর প্রাচীরে মিউকাস নামক পদার্থ থাকে। পাকস্থলীর প্রাচীরে মিউকাস নামক পদার্থ থাকে। এই যে মিউকাস নামক পদার্থ থাকে। এটা লাভটা কি? লাভটা হলো যে পাকস্থলী থেকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয়, পাকস্থলী থেকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয়, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীর প্রাচীরকে পুড়িয়ে দিতে পারে না। ওকে, তোমরা গরমে অনেক সময় কি সানস্ক্রিন ইউজ করো না? কেন ইউজ করো? সানস্ক্রিন কেন তোমরা ব্যবহার করো? যেন সূর্যের ক্ষতিকর রশ্মি তোমার চামড়াকে পুড়িয়ে দিতে না পারে। এই জন্য চামড়ার উপরে একটা আবরণ তৈরি করে দাও, সানস্ক্রিন দাও, রাইট? আচ্ছা, তাহলে একইভাবে পাকস্থলীর যে প্রাচীর, এই প্রাচীরের উপরে যেন হাইড্রোক্লোরিক অ্যাসিড কাজ করতে না পারে বা হাইড্রোক্লোরিক অ্যাসিড যেন পাকস্থলীর প্রাচীরকে পুড়িয়ে দিতে না পারে, এই জন্য পাকস্থলীর প্রাচীরে মিউকাস নামক পদার্থ থাকে। এটা একটা কারণ, পাকস্থলী এই জন্য পরিপাক হয় না। ২ নম্বর কারণ হলো পাকস্থলী থেকে যে এনজাইম নিঃসরণ হয়, যেমন পাকস্থলী থেকে পেপসিন নামক এনজাইম নিঃসরণ হয়। এখন পেপসিন এনজাইম কি সক্রিয় ফর্মে নিঃসরণ হয় নাকি নিষ্ক্রিয় ফর্মে নিঃসরণ হয় বলো তো? নিষ্ক্রিয় ফর্মে। তাহলে পাকস্থলী থেকে যে পেপসিন নিঃসরণ হয় সেটা পেপসিনোজেন হিসেবে নিঃসরণ হয়, পেপসিনোজেন। তাহলে পেপসিনোজেন হিসেবে নিঃসরণ হয়, মানে নিষ্ক্রিয় পদার্থ হিসেবে নিঃসরণ হয়। তাহলে এটা একটা কারণ, কারণ সক্রিয়ভাবে যদি নিঃসরণ হতো তাহলেও পাকস্থলীর প্রাচীর ক্ষতিগ্রস্ত হতো। আরেকটা জিনিস হলো যে পাকস্থলীর প্রাচীর থেকে বাইকার্বনেট আয়ন ক্ষরণ হয়, বাইকার্বনেট, বাইকার্বনেট, হ্যাঁ, HCO3, বাইকার্বনেট। তাহলে এতে লাভটা কি? লাভটা হলো পাকস্থলীর প্রাচীর থেকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সাথে বাইকার্বনেট হলো কি? ক্ষার। তাহলে এই ক্ষার এবং অ্যাসিড বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়া হয়ে লবণ পানি তৈরি হয়। এতে করে অ্যাসিডের যে অম্লতা, সেই অম্লতা হ্রাস পায়। এই জন্য পাকস্থলীর প্রাচীর ক্ষতিগ্রস্ত হয় না। তাহলে পাকস্থলী নিজে কেন পরিপাক হয় না? আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো কারণে যদি এই লেয়ারগুলো, এই যে যেমন মিউকাস লেয়ার যদি নষ্ট হয়ে যায়, কোনো কারণে যদি মিউকাস লেয়ারগুলো নষ্ট হয়ে যায়, তাহলে কি হবে? তার পাকস্থলীর অবস্থা কি দাঁড়াবে বলো তো? এই যে পাকস্থলী, হ্যাঁ, পাকস্থলী। তাহলে কোনো কারণে মিউকাস লেয়ারগুলো নষ্ট হয়ে গেল মনে করো।
এই যে মনে করো এই যে মিউকাস লেয়ার থাকার কথা, এই মিউকাস লেয়ার গুলো নষ্ট হয়ে গেল, মনে করো এই যে এই জায়গাগুলোতে নষ্ট হয়ে গিয়েছে। তাহলে যদি জায়গায় জায়গায় এরকম মিউকাস লেয়ার নষ্ট হয়ে যায়, তাহলে কি হবে বলতো? এই যে এখান থেকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হচ্ছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড যে নিঃসরণ হচ্ছে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এখন কি করবে? সরাসরি এই পাকস্থলীর যে প্রাচীর, এই প্রাচীরটাকে পুড়িয়ে দিবে, ঝলসে যাবে। যেমন তোমার চামড়ার মধ্যে যদি অ্যাসিড পড়ে কি হবে? জায়গাটা পুড়ে যাবে না? পুড়ে যাবে তো। তাহলে পাকস্থলীর এই জায়গাটা তখন পুড়ে যাবে। তাহলে এই যে জায়গাটা পুড়ে গেল, এটাকে বলছি আমরা আলসার। এটাকে বলছি আমরা আলসার। মেডিকেল সায়েন্সে পাকস্থলীকে বলা হয় পেপটিক। পেপটিক মানে হলো পাকস্থলী। তাহলে এটাকে বলছি আমরা পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার। পেপটিক বা গ্যাস্ট্রিক, তাহলে এটাকে আমরা বলছি পেপটিক বা গ্যাস্ট্রিক আলসার। আমাদের বাবা মারা বলে না গ্যাস্ট্রিক হয়েছে, গ্যাস্ট্রিক হয়েছে। আসলে গ্যাস্ট্রিক হয়নি। গ্যাস্ট্রিক মানে তো পাকস্থলী। পাকস্থলী হয়, পাকস্থলী আবার হওয়ার কি আছে? বিষয়টা হবে পেপটিক আলসার হয়েছে বা গ্যাস্ট্রিক আলসার হয়েছে, কথাটা হবে এরকম। বুঝতে পেরেছ? বলো, বুঝতে পেরেছ সবাই? বলো তো, সবাই ক্লিয়ার কি না বলো? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? যেমন একটা ব্যাকটেরিয়া থাকে, হ্যাঁ, যেমন একটা ব্যাকটেরিয়া আছে, যেই ব্যাকটেরিয়া এই লেয়ারগুলোকে নষ্ট করে দেয়। ব্যাকটেরিয়াটার নাম হলো হেলিকোব্যাক্টার পাইলোরি। হেলিকোব্যাক্টার পাইলোরি, এটা হলো ব্যাকটেরিয়ার নাম। এই ব্যাকটেরিয়াটা কি করে জানো? এই যে প্রাচীরগুলো নষ্ট করে দেয়। তাহলে অধিকাংশ ক্ষেত্রে গ্যাস্ট্রিক আলসার হওয়ার অন্যতম কারণ হলো এই হেলিকোব্যাক্টার পাইলোরি। ঠিক আছে, সবাই ক্লিয়ার? হুম, বুঝতে পেরেছ? ওকে, আচ্ছা, এরপরে আসো ক্ষুদ্রান্তে খাদ্য পরিবেশ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসে। মনে রাখবে, ক্ষুদ্রান্তে 3 ধরনের খাবারেরই পরিপাক সম্পন্ন হয়। তাহলে আমি কি বললাম? ক্ষুদ্রান্তে 3 ধরনের খাবারেরই পরিপাক সম্পন্ন হয়। 3 ধরনের খাবার বলতে শর্করা জাতীয় খাবারে পরিপাক হয়, আমিষ বা প্রোটিন জাতীয় খাবারে পরিপাক হয়, চর্বি বা স্নেহ জাতীয় খাবারে পরিপাক হয়। ঠিক আছে, ওকে। আমরা বলেছিলাম খাদ্য 2 ভাবে পরিপাক হয়, একটা হলো যান্ত্রিক পরিপাক আর একটা হলো রাসায়নিক পরিপাক। খাবার যখন ক্ষুদ্রান্তে আসে তখন ওই খাবারের মধ্যে মিউসিন, এই পদার্থটা খাবারটাকে পিচ্ছিল করে। তারপরে পিত্ত লবণ খাবারের গতি বাড়ায়, হ্যাঁ, পিত্ত লবণ স্নেহ জাতীয় খাবারটাকে ছোট ছোট টুকরাতে পরিণত করে। এই ঘটনাগুলো ঘটে। স্নেহ জাতীয় খাবার যে টুকরা টুকরাতে পরিণত হয়, এটাকে বলা হয় ইমালসিফিকেশন। আমরা একটু পরে আবার এটা পড়বো, হ্যাঁ। আচ্ছা, এখন আসো রাসায়নিক পরিপাক। আচ্ছা, রাসায়নিক পরিপাক বোঝার আগে কিছু টার্ম বুঝতে হবে। যেমন একটা হলো অন্ত্র থেকে কিছু হরমোন ক্ষরণ হয়, এন্টারোকাইনিন, সিক্রেটিন, পলিসিস্টোকাইনিন। এই হরমোনগুলো অন্ত্র থেকে ক্ষরণ হয়, মানে ক্ষুদ্রান্ত এগুলো থেকে ক্ষরণ হয়। হুম, আচ্ছা। তারপরে কি অন্ত্রের হরমোনের প্রভাবে ক্ষরিত রস। এখন এই যে যে হরমোনগুলো ক্ষরণ হয়, এই হরমোনের প্রভাবে আবার এই রসগুলো ক্ষরণ হয়। পিত্তরস, অগ্নাশয় রস, আন্ত্রিক রস। পিত্তরস ক্ষরণ হয় কোথা থেকে? পিত্তথলি থেকে। পিত্তথলিতে পিত্তরস জমা থাকে। অগ্নাশয় রস কোথা থেকে হয়? অগ্নাশয় থেকে। অগ্নাশয় হলো একটা অঙ্গের নাম। আর আন্ত্রিক রস কোথা থেকে? অন্ত্র থেকে।
তার মানে বিষয়টা দাঁড়ালো কিরকম, মনে করো পাকস্থলী, ক্ষুদ্রান্ত, এই যে ক্ষুদ্রান্ত, আর এটা হলো বৃহদান্ত্র, ওকে। আচ্ছা, এটা মনে করো অগ্নাশয়, এই যে এই অঙ্গটাকে বলছি আমরা অগ্নাশয়। আর এটা হলো লিভার, এটা মনে করো লিভার, হ্যাঁ। আর এর নিচে থাকে হলো পিত্তথলি, এটা মনে করো সেই পিত্তথলি। ওকে, আমরা যেটা বলছিলাম সেটা হলো যে বিভিন্ন রকমের হরমোন, অন্ত্র থেকে বিভিন্ন রকমের হরমোন ক্ষরণ হয়, হ্যাঁ। এখন এই হরমোনগুলোর কারণে বিভিন্ন রকমের পদার্থ নিঃসরণ হয়, যেমন এই পিত্তথলি থেকে পিত্তরস ক্ষরণ হয়, ওকে। অগ্নাশয় থেকে অগ্নাশয় রস ক্ষরণ হয়, আর এই যে অন্ত্রের কথা বলছি, এই যে অন্ত্র, এই অন্ত্র থেকে আন্ত্রিক রস ক্ষরণ হয়, আন্ত্রিক রস। এগুলো কি করে? এগুলো এই যে আমরা যে খাবারগুলো খাচ্ছি, ধরো আমিষ জাতীয় খাবার যে খাচ্ছি, হ্যাঁ, আমিষ জাতীয় খাবার, তারপরে হলো প্রোটিন জাতীয় যে খাবার খাচ্ছি, তারপরে মনে করো চর্বি জাতীয় যে খাবারগুলো খাচ্ছি, এই যে খাবারগুলো আমরা খাচ্ছি, এই খাবারগুলোর উপরে এই রসগুলো এসে কাজ করে। যেমন এটা যদি চর্বি জাতীয় খাবার হয়, এটা যদি আমিষ জাতীয় খাবার হয় বা প্রোটিন, আমিষ না লিখে আমি প্রোটিন লিখি, এটা যদি প্রোটিন জাতীয় খাবার হয়, এটা যদি শর্করা জাতীয় খাবার হয়, তাহলে কি হবে? এই যে পিত্তরস, এই পিত্তরস করে কি? এই পিত্তরস চর্বি জাতীয় খাবারটাকে পরিপাক করতে সাহায্য করে। তারপরে এই যে আন্ত্রিক রস, এই আন্ত্রিক রসগুলো করে কি? এই আন্ত্রিক রসগুলো এই চর্বি জাতীয় খাবার, আমিষ জাতীয় খাবার, শর্করা জাতীয় খাবার পরিপাকে অংশগ্রহণ করে। তারপর এই যে অগ্নাশয় রসের কথা বলছি, এই অগ্নাশয় রসগুলো শর্করা জাতীয় খাবার, তারপরে প্রোটিন জাতীয় খাবার, চর্বি জাতীয় খাবার পরিপাকে অংশগ্রহণ করে। বুঝতে পেরেছ? তার মানে চর্বি, আমিষ এবং শর্করা জাতীয় খাবারের উপরে এই রসগুলো এসে কাজ করে। ঠিক আছে? এর মধ্যে তাহলে আমি কি বলতে পারি না আন্ত্রিক রসে শর্করা, প্রোটিন এবং চর্বি জাতীয় খাবার পরিপাকেরই এনজাইম থাকে? এই কথাটা আমি বলতে পারি কিনা? বলো তো, বলো এই কথাটা বলা যায় কিনা? এটা বলা যায় কিনা? বলো, যাবে? ওকে, বলতে পারি, ভেরি গুড। আচ্ছা, আমি কি বলতে পারি না অগ্নাশয় রসে আমিষ জাতীয় খাবার, শর্করা জাতীয় খাবার এবং চর্বি জাতীয় খাবার পরিপাককারী এনজাইম থাকে? বলতে পারি কিনা? বলতে পারি কিনা? পারি? ওকে। আচ্ছা, আমি কি বলতে পারি না পিত্তরস চর্বি জাতীয় খাবার, শুধুমাত্র চর্বি জাতীয় খাবার পরিপাকে অংশগ্রহণ করে? বলতে পারি কিনা? রেজওয়ানা, বিথি, জুই, শারমিন, নাদিয়া, দোলা, তামিমা, ওবায়দুল, ইয়েস অর নো? বলতে পারি? ওকে, বলতে পারি। ঠিক আছে। এখন তোমরা এই ছবিটা দেখো। অন্ত্র থেকে দেখো ক্ষুদ্রান্তে তাহলে শর্করা পরিপাককারী কি কি এনজাইম থাকে? তাহলে লক্ষ্য করো, অগ্নাশয় রসে শর্করা পরিপাককারী এনজাইমের নাম কি কি? দুইটা এনজাইম থাকে, শর্করা পরিপাককারী এনজাইম দুইটা থাকে। কোথায়? অগ্নাশয় রসে।
AM দিয়ে আমরা মনে রাখতে পারি, একটা হলো অ্যামাইলেজ আর একটা হলো মল্টেজ। এই দুইটা এনজাইম অগ্নাশয় রসে থাকে এবং এই দুইটা এনজাইমের কাজ হলো শর্করা জাতীয় খাদ্য পরিপাক করা। অন্ত্র থেকে যে রস, অন্ত্রের মধ্যে যে এনজাইম থাকে, এই অন্ত্রের মধ্যে এই এনজাইমে এখানে AM লস দিয়ে আমরা মনে রাখতে পারি অ্যামাইলেজ, মল্টেজ, ল্যাকটেজ এবং সুক্রেজ। এই 4 ধরনের এনজাইম মানে শর্করা পরিপাককারী এনজাইম আন্ত্রিক রস থেকে পাওয়া যায়। তাহলে আমরা যে এখানে এনজাইমের নাম যে দেখছি, এই এনজাইমগুলোর কাজ কি? এই এনজাইমগুলোর কাজ মূলত শর্করা জাতীয় খাবার পরিপাক করা। বুঝতে পেরেছ? এখন পরীক্ষায় কোশ্চেন কিভাবে আসে? এমসিকিউ। ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। এগুলো থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ তুমি কমন পাবে। একটা কোশ্চেন আসে এভাবে, নিচের কোনটি শর্করা পরিপাককারী এনজাইম? নিচের কোনটি শর্করা পরিপাককারী এনজাইম নয়? এভাবে করে পরীক্ষায় কোশ্চেন আসে। এভাবে আসতে পারে। নাম্বার 2, অগ্নাশয় রসে নিচের কোনটি অগ্নাশয় রস থেকে নিঃসৃত শর্করা পরিপাককারী এনজাইম? নিচের কোনটি আন্তরিক রস থেকে নিঃসৃত শর্করা পরিপাককারী এনজাইম অথবা এনজাইম নয়? এভাবে করে কোশ্চেন আসতে পারে। তাহলে বুঝতে পেরেছ? তাহলে অগ্নাশয় রসে শর্করা পরিপাককারী 2টো এনজাইম থাকে, আর আন্তরিক রসে শর্করা পরিপাককারী 4 ধরনের এনজাইম থাকে। তাহলে শর্করা জাতীয় খাবার যখন ক্ষুদ্রান্তে আসবে, ক্ষুদ্রান্তে আসলে তখন অগ্নাশয় রস থেকে এই এনজাইমগুলো কাজ করবে, আর আন্তরিক রসের এই এনজাইমগুলো কাজ করবে শর্করার উপরে। কি কাজ করবে আমরা দেখি। দেখো, শর্করা জাতীয় খাবারটাকে ভাঙবে, ভেঙে আমরা বলেছিলাম শর্করা জাতীয় খাবার ভেঙে মল্টোজে পরিণত হয়, এই যে মল্টোজ, এবং এই মল্টোজে ভাঙতে হেল্প করে হলো এই অ্যামাইলেজ নামক এনজাইম। এবং আমরা এটাও বলেছিলাম মল্টোজ মানে হলো দুই অণু গ্লুকোজ একসাথে মিলিত হয়ে মল্টোজ তৈরি করে। মল্টোজ হলো এক ধরনের ডাইস্যাকারাইড বা দ্বিশর্করা। তাহলে এই মল্টোজের উপর আবার পরবর্তীতে মল্টেজ নামক এনজাইম কাজ করবে, করে কি করবে? গ্লুকোজে পরিণত করবে। এবং আমরা বলেছিলাম যখনই শর্করা জাতীয় খাবার গ্লুকোজে পরিণত হবে তখনই খাদ্যটা পরিপাক হয়েছে, এটা বলা যায়। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে আসো। দেখো, শর্করা জাতীয় খাবার ভেঙে মল্টোজে পরিণত হয়েছে, আবার মল্টোজকে পরে ভাঙা হয়েছে, ভেঙে এটা গ্লুকোজে পরিণত হয়েছে। এটা মল্টোজ না, এটা গ্লুকোজ। গ্লুকোজ। তারপর ধরো সুক্রোজ, এটা হলো এক ধরনের শর্করা। সুক্রোজও এক ধরনের শর্করা, এটা কিন্তু ডাইস্যাকারাইড। এক অণু গ্লুকোজ এক অণু ফ্রুক্টোজ একসাথে মিলে কি তৈরি করে? সুক্রোজ তৈরি করে। তাহলে এই সুক্রোজকে ভাঙে হলো সুক্রেজ নামক এনজাইম, ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত করলো। আর আমরা বলি যে খাদ্য যখনই গ্লুকোজে পরিণত হয় শর্করা জাতীয় খাবার, তখন সেটা পরিপাক হয়, রাইট? আচ্ছা, ল্যাকটোজ। ল্যাকটোজ এটাও হলো এক ধরনের দ্বিশর্করা বা ডাইস্যাকারাইড। ল্যাকটোজ কি দিয়ে তৈরি? এক অণু গ্লুকোজ এবং এক অণু গ্যালাক্টোজ দিয়ে তৈরি। তাহলে এই ল্যাকটোজকে ভাঙার জন্য যে এনজাইম কাজ করে তাকে বলা হয় ল্যাকটেজ। ল্যাকটেজ এনজাইম ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে পরিণত করে। আর খাদ্য যখনই গ্লুকোজে পরিণত হয় তখনই খাদ্যটা পরিপাক হয়েছে, এটা বলা যায়। ক্লিয়ার? তাহলে দেখো এখানে আলটিমেটলি শর্করা জাতীয় খাবারে মানে এই যে গ্লুকোজ 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 গ্লুকোজ, তার মানে শর্করা জাতীয় খাবার পরিপাক হয়েছে। ওকে, আর উপরে যে জিনিসগুলো এগুলো হলো এনজাইমের নাম, এগুলো হলো এনজাইমের নাম। তো পরীক্ষায় কোশ্চেন কিভাবে আসে? ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে পরিণত করে কোন এনজাইম? সুক্রোজকে ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত করে কোন এনজাইম? এভাবে করে আসতে পারে। অথবা সুক্রোজ ভেঙে কিসে পরিণত হয়? ল্যাকটোজ ভেঙে কিসে পরিণত হয়? লাবণী একটা কোশ্চেন করেছে ল্যাকটোজে কি কি থাকে? গ্লুকোজ থাকে এবং গ্যালাক্টোজ থাকে। ঠিক আছে? ওকে, আইসোমল্টোজ জিনিসটা কি? মল্টোজের সাথে যখন পানি যুক্ত হয়ে যায় তখন তাকে বলা হয় আইসোমল্টোজ। ঠিক আছে? পানি কেন? তুমি কি খাবার পানি ছাড়া খাও? আমরা যে খাবার খাই আমাদের পেটে কি পানি থাকে না? খাবারের সময় পানি খাও না? ওই পানি। বুঝতে পেরেছো মারুফ? ওকে, গ্যালাক্টোজ এটা কি? গ্যালাক্টোজ হলো এক ধরনের
মনোস্যাকারাইড, তোমরা কোষ রসায়ন চ্যাপ্টার পড়েছো না? কোষ রসায়ন চ্যাপ্টারে তুমি দেখবে শর্করা শ্রেণী বিভাগের মধ্যে। এক ধরনের মনোস্যাকারাইড। ওকে, তাহলে ক্ষুদ্রান্তে শর্করা জাতীয় খাবার এভাবে পরিপাক হয়। বুঝতে পেরেছো? এখন বলো। বুঝতে পেরেছো? পড়ানো হয়নি, যখন পড়ানো হবে আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। ওকে, এবার আসো আমিষ পরিপাকে ক্রিয়াশীল এনজাইমের নাম। তাহলে আমরা এগুলো হলো ছন্দ। হ্যাঁ, তাহলে আমিষ পরিপাকের জন্য ক্রিয়াশীল যে এনজাইমগুলো, সেই এনজাইমগুলো অগ্ন্যাশয় রসেও থাকবে, আন্তরিক রসেও থাকবে। অগ্ন্যাশয় রসে আমিষ পরিপাককারী ক্রিয়াশীল এনজাইম কি কি রয়েছে, এটা এই ছন্দ দিয়ে মনে রাখবে। সিন 2,3 আমি কার্বন পেপটাইডেজ। আন্তরিক রসে আমিষ পরিপাককারী এনজাইম কি কি রয়েছে, আমি দিয়ে মনে রাখবে। তাহলে সিনতে কি, এই যে সিনতে কি, সিনতে হলো ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এই সিন। 2,3 টুতে কি, ডাইপেপটাইডেজ, ডাই মানে 2, 3 মানে ট্রাইপেপটাইডেজ। আমিতে কি, অ্যামিনোপেপটাইডেজ, আর কার্বনতে হলো কার্বক্সিপেপটাইডেজ। ঠিক আছে? তাহলে এই যে আমরা যে এনজাইমের নাম পড়লাম, এই এনজাইমগুলোর কাজ কি? এই এনজাইমগুলো আমিষ পরিপাক করে। তাহলে এই যে এনজাইমগুলো দেখতে পাচ্ছ এখানে, এই যে এনজাইমগুলো দেখতে পাচ্ছ, এই এনজাইমগুলোর কাজ হলো আমিষ পরিপাকে সাহায্য করা, আমিষ জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করা। আমিষ জাতীয় খাদ্য, আমিষ খাদ্য খাদ্য পরিপাক, আমিষ জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। ঠিক আছে? আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে, এই এনজাইমগুলো আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে। ওকে, আচ্ছা। এবং এই এনজাইমগুলো, এগুলো কোথায় কোথায় পাওয়া যায়? এগুলো অগ্ন্যাশয় রসেও পাওয়া যায় এবং আন্তরিক রসেও পাওয়া যায়। ওকে, এখন কিভাবে পরিপাক হয় সেটা আমরা দেখি। দেখো, অগ্ন্যাশয় রসে ক্রিয়াশীল এনজাইম আমরা অলরেডি বলেছি, এনজাইমগুলোর নাম কি কি? এই যে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেজ, অ্যামিনোপেপটাইডেজ। হ্যাঁ, এগুলো হলো অগ্ন্যাশয় রসে ক্রিয়াশীল এনজাইম। তারপর ট্রাইপেপটাইডেজ, ডাইপেপটাইডেজ, কোলাজিনেজ, ইলাস্টেজ, এগুলো হলো অগ্ন্যাশয় রসের ক্রিয়াশীল এনজাইম। এই এনজাইমগুলো করে কি? আমিষ জাতীয় খাবার বা প্রোটিন জাতীয় খাবারকে ভাঙবে। কিভাবে দেখো, প্রথমে হলো প্রোটিওজ এবং পেপটোন, এটাকে ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন ভেঙে পলিপেপটাইডে পরিণত করে। তার মানে বিষয়টা আমি যদি তোমাকে একটু ইয়ে করে দেখাই, প্রথম থেকে মনে করো অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলে প্রথমে তৈরি হয় কি, মানে অ্যামিনো অ্যাসিডের কথা যদি আমি বলি, ইয়ে দিয়ে দিই, অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, প্রথমে প্রোটিন ধরো। আচ্ছা, প্রোটিনকে আমি যদি ভাঙি, ভাঙলে পাওয়া যায় হলো প্রোটিওজ ও পেপটোন। কোনটা কি আমি জানাচ্ছি তোমাকে, প্রোটিওজ প্লাস পেপটোন। প্রোটিওজ এবং পেপটোনকে ভাঙলে পাওয়া যায় হলো পলিপেপটাইড, পলিপেপটাইড। পলিপেপটাইডকে ভাঙলে পাওয়া যায় ডাইপেপটাইড অথবা ট্রাইপেপটাইড, ট্রাইপেপটাইড। ডাইপেপটাইডকে ভাঙলে পাওয়া যায় অ্যামিনো অ্যাসিড, দুইটা অ্যামিনো অ্যাসিড। ট্রাইপেপটাইডকে ভাঙলেও পাওয়া যায় অ্যামিনো অ্যাসিড, তিনটা অ্যামিনো অ্যাসিড।
ওকে, তাহলে আমি যদি বলি মানে সিকুয়েন্সুয়ালি প্রোটিনকে ভাঙলে কি পাওয়া যায়? প্রোটিওজ ও পেপটন পাওয়া যায়। প্রোটিওজ এবং পেপটনকে ভাঙলে কি পাওয়া যায়? পলিপেপটাইড পাওয়া যায়। পলিপেপটাইডকে ভাঙলে কি পাওয়া যায়? ডাইপেপটাইড পাওয়া যেতে পারে, ট্রাইপেপটাইড পাওয়া যেতে পারে। ডাইপেপটাইড আর ট্রাইপেপটাইডকে ভাঙলে কি পাওয়া যায়? অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। ওকে, ডাইপেপটাইডকে ভাঙলে 2টা অ্যামিনো অ্যাসিড, ট্রাইপেপটাইডকে ভাঙলে 3টা অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। এখন দেখো প্রোটিওজ এবং পেপটন, তাহলে এটাকে ভাঙবে কে? ভাঙবে ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন ভাঙবে। আমরা বলেছি প্রোটিওজ এবং পেপটনকে ভাঙলে কি পাওয়া যায়? পলিপেপটাইড পাওয়া যায়। এই হলো সেই পলিপেপটাইড। তাহলে আমাকে খাবারটা পলিপেপটাইড পর্যন্ত রাখা যাবে না, আমাকে এটাকে অ্যামিনো অ্যাসিডে নিয়ে আসতে হবে। তাহলে এখন এই পলিপেপটাইডের উপরে আবার কাজ করবে। এই পলিপেপটাইডের উপরে কে কাজ করবে? কার্বক্সিপেপটাইডেজ নামক এনজাইম। এই কার্বক্সিপেপটাইডেজ এনজাইমটা পলিপেপটাইডকে ভাঙবো, ভাঙলে কি পাওয়া যাবে? ডাইপেপটাইড পাবো, অথবা সরাসরি পলিপেপটাইডকে ভেঙে অ্যামিনো অ্যাসিড পাবে। ক্লিয়ার? তাহলে এই যে ডাইপেপটাইড, এই ডাইপেপটাইডকে তো ডাইপেপটাইড আকারে রাখা যাবে না, না? এটাকে আবার ভাঙতে হবে। এটাকে আবার ভাঙবে হলো ডাইপেপটাইডেজ নামক এনজাইম। এই ডাইপেপটাইডকে ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত করবে। আবার যে পলিপেপটাইড, এই পলিপেপটাইডের উপরে যখন অ্যামিনো পেপটাইডেজ নামক এনজাইম কাজ করবে, তখন এই অ্যামিনো পেপটাইডেজ এনজাইম পলিপেপটাইডকে ভেঙে সরাসরি অ্যামিনো অ্যাসিডে পরিণত করবে। তাহলে বিষয়টা বুঝো। আমি যখন তোমাকে জিজ্ঞেস করব বলো তো পলিপেপটাইডকে ভেঙে ডাইপেপটাইড এবং অ্যামিনো অ্যাসিডে পরিণত করে কে? তখন উত্তর হবে কার্বক্সিপেপটাইডেজ। কিন্তু আমি যখন বলবো পলিপেপটাইডকে ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে কে? তখন উত্তর হবে অ্যামিনোপেপটাইডেজ। ক্লিয়ার? ট্রাইপেপটাইডকে ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে কে? ট্রাইপেপটাইডেজ। ডাইপেপটাইডকে ডাইপেপটাইডেজ। আর আমরা বলেছিলাম যখনই খাবার আমিষ জাতীয় খাবার অ্যামিনো অ্যাসিডে পরিণত হবে, অ্যামিনো অ্যাসিডে পরিণত হবে, অ্যামিনো অ্যাসিডে পরিণত হবে, তখনই খাবারটা পরিপাক হয়েছে। একইভাবে এটা তো গেল অগ্ন্যাশয় রসের যে পরিপাককারী এনজাইম, প্রোটিন পরিপাককারী এনজাইম সেগুলোর কথা। একইভাবে অগ্ন্যাশয় রসে আন্তরিক রসেও তো এনজাইম থাকে না? আন্তরিক রসে অ্যামিনো পেপটাইডের যে এনজাইমটা থাকবে, সেই এনজাইমটা পলিপেপটাইডকে ভাঙবে, ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত করবে। তাহলে দেখো আলটিমেটলি সবগুলোই অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়েছে। আর আমরা বলেছিলাম আমিষ জাতীয় খাবার ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত হলে তখনই খাবারটা পরিপাক হয়েছে। তাহলে ক্ষুদ্রান্তে আমিষ জাতীয় খাবার কিভাবে পরিপাক হয় এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানিয়ে দাও। বলো। ক্লিয়ার? ওকে। এবার তাহলে আমরা এখন একটু ব্রেকে যাই, হ্যাঁ? তারপরে আমরা স্নেহ জাতীয় খাবার পরিপাকটা পড়বো। এখন বাজে হলো আমরা ঠিক 8:05 চলে আসবো, হ্যাঁ? 8:05। ওকে, 8:05, 10 মিনিট একটা ব্রেকে চলে যাই। 8:05।
ওকে, আমরা আবার চলে আসলাম। তোমরা সবাই কানেক্টেড হয়ে যাও। চলে আসো। চলে আসছো? ওকে, তাহলে আমরা শর্করা জাতীয় খাবার, আমিষ জাতীয় খাবারে পরিপাক করলাম। এখন আমরা চর্বি জাতীয় খাবার কিভাবে পরিপাক হয় সেটা পড়বো। ঠিক আছে? ওকে, তাহলে দেখো স্নেহ পরিপাক বা চর্বি জাতীয় খাবার পরিপাকের জন্য কোন কোন এনজাইম রয়েছে এবং এই এনজাইমগুলো কোনটা কোথায় রয়েছে সেটা আমরা আগে প্রথমে দেখে নিই। তাহলে দেখো অগ্নাশয় রসে চর্বি জাতীয় খাবার পরিপাকের জন্য এনজাইমের নাম কি কি এনজাইম রয়েছে অগ্নাশয় রসে, এটা মনে রাখবে ফলক দিয়ে। ফতে হলো ফসফোলাইপেজ, লতে হলো লাইপেজ, আর কতে হলো কোলেস্টেরল এস্টারেজ, এই তিনটা। ওকে, এটা হলো স্নেহ পরিপাকে ক্রিয়াশীল এনজাইম যেটা অগ্নাশয় রসে থাকে। এখন আন্তরিক রসের ক্রিয়াশীল এনজাইম, এটা মনে রাখবে মলি এলো দিয়ে। আন্তরিক রসের ক্রিয়াশীল এনজাইমের নাম মলি এলো। এটা হলো আন্তরিক রসের ক্রিয়াশীল এনজাইম, আর এটা হলো অগ্নাশয় রসের ক্রিয়াশীল এনজাইম। তাহলে মতে কি মনোগ্লিসারাইড রাইডেজ, লতে হলো লেসিথিনেজ, এতে হলো অ্যালকালাইন ফসফেটেজ, লতে হলো লাইপেজ। তাহলে এই যে নামগুলো ফসফোলাইপেজ, লাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ, মনোগ্লিসারাইডেজ, লেসিথিনেজ, অ্যালকালাইন ফসফেটেজ, লাইপেজ, এই যে এনজাইমগুলোর নাম বললাম আমরা, এই এনজাইমগুলোর কাজ কি? এগুলো স্নেহ জাতীয় খাবার পরিপাকে সাহায্য করে। এর মধ্যে এই এনজাইমগুলো থাকে অগ্নাশয় রসে, আর এই এনজাইমগুলো থাকে হলো আন্তরিক রসে। ঠিক আছে? ওকে, এখন কি করে দেখো। তাহলে অগ্নাশয় রসের ক্রিয়াশীল এনজাইম আমরা একটু আগে নামগুলো পড়েছি, লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ, মনে আছে? আচ্ছা, আর আন্তরিক রসের ক্রিয়াশীল এনজাইম লাইপেজ, লেসিথিনেজ, মনোগ্লিসারাইডেজ, মনে আছে? ওকে, তাহলে এগুলো করবে কি দেখো, লাইপেজ স্নেহকে ভাঙবে, ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করবে। আমরা বলেছিলাম যে যখনই স্নেহ জাতীয় খাবার বা চর্বি জাতীয় খাবার ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হবে, তখনই চর্বি জাতীয় খাবার পরিপাক হয়েছে বলে ধরে নেওয়া হয়। তাহলে দেখো, স্নেহ জাতীয় খাবার ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল। ঠিক আছে? তাহলে এই যে এখানে যে নামগুলো দেখছো, স্নেহকণা, ফসফোলিপিড, এগুলো কিন্তু সব চর্বি জাতীয় খাবার। এগুলো সব চর্বি জাতীয় খাবার। এগুলো হলো সব বিভিন্ন রকমের চর্বি জাতীয় খাবার বা চর্বি জাতীয় জিনিস। বুঝতে পেরেছো? তাহলে এই চর্বি জাতীয় খাবারগুলোকে কে ভাঙছে? এই যে এনজাইমগুলো ভাঙছে। তো পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসে? সেটা হলো যে ফসফোলিপিডকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে কে? উত্তর হলো ফসফোলাইপেজ। কোলেস্টেরল এস্টারকে ফ্যাটি অ্যাসিড এবং কোলেস্টেরলে পরিণত করে কে? কোলেস্টেরল এস্টারেজ। এখন চর্বি জাতীয় যে খাবারটা, মনে করো এটা হলো একটা চর্বি জাতীয় খাবার, এটা চর্বি জাতীয় খাবার, ফ্যাট জাতীয় খাবার বা চর্বি জাতীয় খাবার। আচ্ছা, খাবারটা অনেক বড় না? চর্বি জাতীয় খাবারের অণুটা বড়। এখন চর্বি জাতীয় খাবার পরিপাক করার আগে প্রথমে হয় কি জানো? পিত্তথলি থেকে যে পিত্তরসটা নিঃসরণ হয়, পিত্তথলি থেকে যে পিত্তরস নিঃসরণ হয়, এই পিত্তরস করে কি? এই চর্বি জাতীয় খাবারটাকে ভেঙে ছোট ছোট টুকরাতে পরিণত করে, ছোট ছোট টুকরাতে পরিণত করে। এই যে চর্বি জাতীয় খাবারটা ভেঙে ছোট ছোট টুকরাতে পরিণত হয়। ঠিক আছে? এই যে চর্বি জাতীয় খাবারটা ভেঙে এরকম ছোট 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 টুকরাতে পরিণত হলো, এই যে ছোট ছোট টুকরাতে পরিণত হলো, চর্বির টুকরা ছোট ছোট টুকরাতে পরিণত হলো, এই প্রক্রিয়াটাকে বলা হয় ইমালসিফিকেশন। এই প্রক্রিয়াটার নাম হলো ইমালসিফিকেশন। এটাকে বলছি আমরা ইমালসিফিকেশন। ওকে, এবং এই যে ছোট ছোট চর্বি দানায় পরিণত হলো, এই চর্বি জাতীয় খাবারের উপরেই এই এনজাইমগুলো কাজ করে থাকে। আমরা যে বিভিন্ন এনজাইমের নাম পড়ছি না, ওই যে লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ, লেসিথিনেজ, এই এনজাইমগুলো এই ছোট ছোট চর্বির উপরেই এসে কাজ করে থাকে।
এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানাও তো, বলো এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা। না, পিত্তরস কোনো এনজাইম না। নো, পিত্তরস কোনো এনজাইম না। পিত্তরস একটা পদার্থ, রাসায়নিক পদার্থ। পিত্তরসে বিভিন্ন রকমের উপাদান থাকে, পিত্ত লবণ থাকে, হ্যাঁ, পিত্ত রঞ্জক পদার্থ থাকে। এর মধ্যে এই যে পিত্ত লবণের কথা বলছি, পিত্তরসে থাকে। এই পিত্ত লবণই খাবারটাকে ছোট ছোট টুকরাতে পরিণত করে। তাহলে পিত্তরসে কোনো এনজাইম থাকবে, বলো। তাহলে পিত্তরসে কোনো এনজাইম থাকে না। ক্লিয়ার? ওকে। কোলেস্টেরল এগুলো হলো চর্বি, চর্বি এগুলো হলো চর্বির নাম। বিভিন্ন রকমের চর্বি থাকে, চর্বির নাম। হ্যাঁ, ওকে। আবির বলছে যে এগুলো তো ওলট পালট করে ফেলবো। এগুলো একবার পড়লে ওলট পালট হবে, এটাই স্বাভাবিক। এই জন্য এগুলো তোমাকে বারবার পড়তে হবে। বিশেষ করে এই যে এনজাইমের নামগুলো, কোন এনজাইম কি ফাংশন করে, কোন এনজাইম কোনটাকে ভাঙে, এগুলো কিন্তু আসলে মুখস্থ করতে হয়। হ্যাঁ, এগুলো বোঝার তেমন কিছু নাই, মুখস্থ করতে হবে তোমাকে। এনজাইমের নাম প্লাস হলো কোন এনজাইমের কাজ কি, এগুলো 2-3 বার পড়লে ইজি হয়ে যাবে। হুম, ওকে। তাহলে আমরা যদি এক নজরে এখন পরিপাক দেখি, তাহলে দেখো এক নজরে আমরা যদি দেখতে চাই, এই যে দেখো, তাহলে মুখ গহ্বরে আমরা বলেছিলাম শুধুমাত্র শর্করা জাতীয় খাবারের পরিপাক হবে, প্রোটিন এবং চর্বি জাতীয় খাবারের কোনো পরিপাক হবে না। ওকে, আচ্ছা। পাকস্থলীতে শর্করা জাতীয় খাবারের পরিপাক হয় না, কিন্তু প্রোটিন এবং চর্বি জাতীয় খাবারের পরিপাক হয়। তারপরেও সব চর্বি জাতীয় খাবার পরিপাক হয় না, শুধুমাত্র মাখনের যে চর্বি সেটা পরিপাক হয়। মাখনের চর্বিকে গ্যাস্ট্রিক লাইপেজ নামক যে এনজাইম থাকে, সেই এনজাইমটা মাখনের চর্বিটাকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। ক্লিয়ার? ওকে। অন্ত্রে দেখো, শর্করা জাতীয় অন্ত্রের ক্ষেত্রে দেখো সব ধরনের খাবারেরই পরিপাক হয়। ক্লিয়ার? তাহলে এক নজরে আমরা পরিপাকটা এভাবে বলতে পারি কিনা, বলো। তানজিনা মিম, বলো আমরা এভাবে বলতে পারি কিনা। বলা যায় কিনা? বৃহদান্ত্রে খাদ্য পরিপাক হবে না, কারণ বৃহদান্ত্রে খাবার পরিপাকের পরে যে অংশগুলো থাকে সেই অংশগুলো পাস হয় ওখান থেকে। ওকে, বোঝা গেল? ওকে, আচ্ছা। তাহলে আমি যদি এখন তোমাকে বলি, বলো তো অগ্ন্যাশয় রসে প্রোটিন পরিপাকারী এনজাইমের নাম কয়েকটা, বলো। বলো তো রাকিব, অগ্ন্যাশয় রসে প্রোটিন পরিপাকারী এনজাইমের নাম বলো, কি কি আছে অগ্ন্যাশয় রসে শুধু।
কোলাজেন প্রোটিন পরিপাককারী অগ্ন্যাশয় রসে। আহা তন্ময়, অ্যামাইলেজ, মল্টেজ এগুলো কি প্রোটিন পরিপাককারী এনজাইম? কি বলো? লাইপেজ কি প্রোটিন পরিপাককারী এনজাইম? তুমি কি ক্লাস করলে তোমরা? প্রোটিন পরিপাককারী এনজাইম। ইয়েস তানজিনা, ভেরি গুড। ফসফোলাইপেজ কি প্রোটিন? লাইপেজ শুনেই তো বোঝা যাচ্ছে লাইপেজের ল, লাইপেজের লিপিড, তার মানে লাইপেজ হলো লিপিড পরিপাককারী এনজাইম। ইয়েস, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেজ, ডাইপেপটাইডেজ। হ্যাঁ, এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, মনে থাকে না কিন্তু এগুলো থেকে এমসিকিউ আসে। তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো, বোর্ড পরীক্ষার কোশ্চেন এবং অ্যাডমিশন টেস্টের কোশ্চেন, এইগুলো থেকে এই যে আমি যে বললাম অগ্ন্যাশয় রস, তারপর আন্ত্রিক রস, এগুলো থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে অ্যাডমিশন টেস্টের। অগ্ন্যাশয় রসে প্রোটিন পরিপাককারী এনজাইম, অগ্ন্যাশয় রসে লিপিড পরিপাককারী এনজাইম, অগ্ন্যাশয় রসে শর্করা পরিপাককারী এনজাইম, আন্ত্রিক রসে শর্করা পরিপাককারী কি কি এনজাইম থাকে, আন্ত্রিক রসে লিপিড পরিপাককারী কি কি এনজাইম থাকে, নিচের কোনটি শর্করা পরিপাককারী এনজাইম, নিচের কোনটি লিপিড পরিপাককারী এনজাইম, এভাবে করে কোশ্চেনগুলো থাকে কিন্তু। ওকে, আচ্ছা আমি তাহলে যদি বলি ট্রিপসিনোজেন, এটা কোথা থেকে নিঃসরণ হয় বলো তো? ট্রিপসিনোজেন এটা কোথা থেকে নিঃসরণ হয়? বলো তো ট্রিপসিনোজেন। ট্রিপসিনোজেন আলবি হয়নি। নুরা ভেরি গুড, আফরিন ভেরি গুড, রাইসুল, জান্নাতুল ভেরি গুড। বলতে পারি না ট্রিপসিনোজেন কথা নিয়েছিল না, বলতে পারি না, এটা কোনো কথা বললে? অগ্ন্যাশয় থেকে, ভেরি গুড। আচ্ছা আমি যদি বলি পেপসিনোজেন, পেপসিনোজেন এটা কোথা থেকে নিঃসরণ হয়? পেপসিনোজেন, পেপসিনোজেন, পেপসিনোজেন এটা কোথা থেকে নিঃসরণ হয় বলো? সৈকত ভেরি গুড, ভেরি গুড। পাকস্থলী থেকে, তাই না? ভেরি গুড, বা গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে বা পাকস্থলী থেকে। তাহলে পেপসিনোজেন পাকস্থলী থেকে, হ্যাঁ। তারপর ট্রিপসিনোজেন এটা হলো অগ্ন্যাশয় থেকে। এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা মাখনের চর্বিকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে কে? কি হবে উত্তর বলো? বলো, মাখনের চর্বিকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে কে? কি হবে? মাখনের চর্বিকে, চর্বি বলছি, চর্বি মানে লিপিড, লিপিডের সাথে লাইপেজ, কথা শেষ। তাহলে কি হবে?
মাখনের চর্বি মাখনের চর্বিকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে কে? গ্যাস্ট্রিক লাইপেজ, তাই না? গ্যাস্ট্রিক লাইপেজ। তার মানে লাইপেজ এই এনজাইমটা পাকস্থলীতেও থাকে, অগ্নাশয়তেও থাকে, অন্ত্রেও থাকে। অগ্নাশয় থাকলে তখন তার নাম হয়ে যায় আন্ত্রিক লাইপেজ, অগ্নাশয় থাকলে হয়ে যায় অগ্নাশয়িক লাইপেজ, আর অন্ত্রের মধ্যে যদি থাকে তখন তার নাম হয়ে যায় আন্ত্রিক লাইপেজ। ঠিক আছে? ওকে, তাহলে দেখো এখন এই প্রশ্নের উত্তর দাও। নিচের কোনটি মানে পরীক্ষার কোশ্চেনগুলো এভাবে আসে, হ্যাঁ, পোল কোশ্চেন, উত্তর দাও। কি হবে? নিচের কোনটি পাকস্থলী থেকে নিঃসৃত এনজাইম? ওকে, তাহলে কি হবে? তাহলে রেনিন না? দেখি কে কে সঠিক উত্তর দিয়েছো। ইমাম উদ্দিন, মারুফা, সাইদ নূর, তানজিনা, আনুভা, বুশরা, আদনান, আব্দুল্লাহ আমিন, তারপর মুনা, আফরিন জাহান, মাসুমা মৌ, জান্নাতুল ফেরদৌস। ওকে, ঠিক আছে। এবং এই রেনিন, এই যে রেনিন যে নিঃসরণ হয়, এটা রেনিন, এটা কোন জাতীয় খাবার পরিপাকে অংশগ্রহণ করে বলো তো? কোন জাতীয় খাদ্য পরিপাক করে রেনিন? আমিষ, শর্করা না প্রোটিন, বলো। রেনিন কোন জাতীয় খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে? ভেরি গুড, প্রোটিন জাতীয় খাবার, তাই না? প্রোটিন। ওকে, পরের প্রশ্নের উত্তর দাও তো। সুক্রেজ এনজাইম সুক্রোজকে ভেঙে কিসে পরিণত করে? পোল কোশ্চেন।
তাহলে কি হবে? ওকে, তাহলে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, তাই না? তাহলে সুক্রোজ কি? এটা হলো এক ধরনের ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড, ওকে। আর গ্লুকোজ গ্যালাক্টোজ, এটা কি কি? গ্লুকোজ এবং গ্যালাক্টোজ মিলে কি পাওয়া যায়? ল্যাকটোজ, না? ল্যাকটোজ, ওকে। তো দেখি কে কে উত্তর দিয়েছো তোমরা। নূরা, সাইদুন্নুর ইসলাম, লাবণী, ইশরাত জাহান, আব্দুল্লাহ আল আমিন, মারুফা, ধ্রুব দাস, বুশরা, রাউতুল রয়, তানজিনা, আবির, ইস্তিয়াক, ওকে, ভেরি গুড। পরে কোশ্চেন, পাকস্থলী হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? কি হবে এটার উত্তর? পোল কোশ্চেন। ওকে, তাহলে কি হবে? গ্যাস্ট্রিন। হ্যাঁ, তাহলে গ্যাস্ট্রিন হরমোন, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ নিয়ন্ত্রণ করে। ইমামউদ্দিন, রাফসান, সাইদুন্নুর, ধ্রুব দাস, বুশরা, লাবণী, মারুফা, সরকার, রেটিনা সরকার, নূরা, আবির, ফামিদা, ওকে, ভেরি গুড, ঠিক আছে। হুম, তো তাহলে দেখো, এগুলো হলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এই কোশ্চেনগুলোর উত্তর আমরা এখন দিতে পারবো কিনা সেটা বলো। বলো, এখন এই কোশ্চেনের গুলোর উত্তর আমরা দিতে পারবো কিনা? না, এই প্রশ্নগুলোর উত্তর কি আমরা পারবো কিনা? মানে এখন তো পড়তে হবে তোমাদেরকে কিছু, মানে এগুলো তো আমরা পড়িয়েছি কিনা বলো। ওকে, তাহলে দেখো এগুলো সব পড়েছি, এবং তোমরা বুঝতেই পারছো যে যেগুলো বোর্ডে বেশি আসছে এগুলো ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, রাইট? ওকে, তো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে। দেখো, উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্র রনি মানবদের পরিপাকতন্ত্র সম্পর্কে পড়ে জানতে পারলো যে ডায়াফ্রামের নিচে একটি বাঁকানো থলি আছে, এবং এই থলিটির পরে আছে পেঁচানো নালীর মতো, যা সকল ধরনের খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে। হ্যাঁ, পাকস্থলী পরিপাকে অংশগ্রহণ করলেও নিজে পরিপাক হয় না কেন পাকস্থলী? আর পেঁচানো নালীর মতো অংশে প্রোটিন জাতীয় খাদ্যের চূড়ান্ত পরিপাক প্রক্রিয়া বর্ণনা করো। ওকে, তাহলে পারা যাবে আশা করি।
ওকে, তো কার কোনো প্রশ্ন আছে কিনা বলো। তাহলে আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো? কাশফিয়া, মাসুমা, কোনো কোশ্চেন নেই? রিদওয়ানা, আলভি, ধ্রুব, অ্যাপেন্ডিক্স কি পরিপাকতন্ত্রের অংশ? হ্যাঁ, অ্যাপেন্ডিক্স তো পরিপাকতন্ত্রের অংশ। আদ্রিতা সরকার, ভাই আপনি মেয়েদের মেকআপ প্রোডাক্ট সম্পর্কে এত জানেন কিভাবে? আমি আরো অনেক প্রোডাক্ট সম্পর্কে জানি ফিমেলদের। ম্যানিকিউরে কি কি প্রোডাক্ট ইউজ করা হয়, পেডিকিউরে কি কি প্রোডাক্ট ইউজ করা হয়, এগুলোর নামও জানি কিন্তু। ওকে, কোনো কোশ্চেন নেই? ওকে, তাহলে যদি কোশ্চেন না থেকে থাকে তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।